স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। শুক্রবার বেলা ৩টা ১০ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ধানমন্ডির একটি হাসপাতালে মারা যান তিনি। বাদ এশা প্রথম জানাজা শেষে মরদেহ হিমাগারে রাখা হবে। আগামীকাল হাইকোর্টে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। তার মেয়ে বিদেশ থেকে ফিরলে সিদ্ধান্ত হবে দাফনের। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ রাজনৈতিক ব্যক্তিরা। রাজধানীর ধানমন্ডির বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত হয় উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ বিশিষ্টজনরা। পরে হাসান আরিফের স্মৃতিচারণ করেন তারা। ওনার সাথে আমাদের খুব ওতপ্রোতভাবে কাজ করতে হয়েছে, বিশেষ করে যখন আমরা নির্বাচনী আইনগুলোর সংস্কার করি। উনি অত্যন্ত আন্তরিকভাবে এবং অমায়িকভাবে আমাদেরকে হেল্প করেছেন। লাশ নিয়ে যাবেন, নিয়ে যেয়ে এটা মর্চুয়ারিতে রাখা হবে। উনার মেয়ে না আসা পর্যন্ত এটা কালকে একটা যেটা হচ্ছে যে কালকে যেহেতু উনার হাইকোর্ট ছিল, উনার সত্যি কাজের প্রাঙ্গণ, এখানে উনি ৫ দশকের উপরে উনি কাজ করেছেন। তো সেইখানে উনি ওইখানে ওনার আবার আরেকটা জানাজা হবে। এর আগে শুক্রবার বেলা ৩টা ১০ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তার পরিবারকে সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হন প্রধান উপদেষ্টা সহ আরও অনেকে। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। জনাব হাসান আরিফ, তার সাথে আমার পরিচয় গত ২৯ বছর ধরে। তাকে আইন অঙ্গনে আমরা পেয়েছি একজন অভিভাবকের মতো। সবচাইতে জটিল যে মামলাগুলো নিয়ে আমাদের মনে হতো যে এত জটিল বিষয়ে সমাধান কিভাবে হবে, আমরা যখন তার কাছে গিয়েছি, তিনি যখন এটার সমাধান বলেছেন, তখন আমাদের মনে হতো যে এর চেয়ে সহজ কোনো মামলা বোধহয় বাংলাদেশে আর নাই। চলতি বছরের ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ৮৩ বছর বয়সী এএফ হাসান আরিফ। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। উনি ৫ ওয়াক্ত নামাজি মানুষ ছিলেন, সবচেয়ে ভালো যেটা আমার কাছে লাগে। একসাথে অনেক জায়গায় আমরা নামাজ পড়েছি ওনার সাথে। আল্লাহর দরবারে দোয়া করি, জীবনের এই সফর তিনি শেষ করলেন, অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন। এর আগে ২০০১ থেকে ২০০৫ সালে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন হাসান আরিফ। পরে ডক্টর ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়ে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। হাসান আরিফের জন্ম ১৯৪১ সালে কলকাতায়। সেখানেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আইন পেশায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবন শুরু করেন ১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে। পরে বাংলাদেশের হাইকোর্টে শুরু করেন কর্মজীবন। শনিবার হাইকোর্টে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। মাজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ। জাতীয় নির্বাচন কবে হওয়া উচিত তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে। সরকারের প্রতি আস্থার কথা জানালেও দ্রুত নির্বাচন চায় বিএনপি। সম্ভাব্য সময়কে স্বাগত জানালেও জামাতের এক নেতাও দ্রুত নির্বাচনের পক্ষেই মত দিয়েছেন। আর সিপিবি সহ বাম দলগুলো ২০২৫ সালের ডিসেম্বরের আগেই নির্বাচন চায়। দেশের চলমান অস্থির পরিস্থিতির বাস্তবতায় বেশিরভাগ রাজনৈতিক দল চাইছে দ্রুত নির্বাচন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিজয় দিবসের ভাষণে ২০২৫-এর ডিসেম্বরে অথবা ২০২৬-এর শুরুর দিকে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন। মোটা দাগে বলা যায় ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান ২০২৬-এর ৩০শে জুনের মধ্যে বা কাছাকাছি সময়ে হতে পারে ভোট। আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে ২০২৬-এর জুনের ৩০ তারিখের মধ্যে। এ নিয়ে কিছুটা ধোঁয়াশা ও অসন্তোষ তৈরি হয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা যা একেবারে অস্পষ্ট।
ডিবিসি নিউজকে বিএনপির শীর্ষ নেতারা জানান, অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে। দ্রুত নির্বাচন দিয়ে সেই আস্থার প্রমাণ দিতে হবে। সব সংস্কারের জননী হচ্ছে নির্বাচন। দেশের জনগণ, তাদের মতামত, তার মালিকানার প্রতিফলন, তার ইচ্ছার প্রতিফলন, সেই মতামত নিয়ে সংসদে আমরা জনগণের চিন্তার, ইচ্ছার পরিবর্তনের প্রতিফলন ঘটাতে হবে। রাজনৈতিক দলসমূহ মনে করে যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া উচিত। তারা যে ধরনের সংস্কার করতে চায় এটি করার ম্যান্ডেট তো তাদের নাই। প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য সময়কে জামায়াত স্বাগত জানালেও দলটির শীর্ষ এক নেতা দ্রুত নির্বাচনের পক্ষে মত দেন। নির্বাচন আরও তাড়াতাড়ি হইলে খুশি হইতাম। উনি তো বলেছেন যে 25-এর শেষ, 26-এর শুরু। এখন এই শুরু দিয়ে যদি ওনারা জুন পর্যন্ত মেন করে থাকেন, এটা ওনারা ক্লিয়ার করবেন। সরকার আন্তরিক হলে 2025 ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব মনে করে সিপিবি। এই সংকটকে আরও বেশি ঘনীভূত করলো প্রেস সেক্রেটারির বক্তব্যে, যেটা একেবারেই কাঙ্ক্ষিত না। জুন মাস পর্যন্ত সময় আমার বিবেচনায় একেবারেই অপ্রয়োজনীয়, কারণ ভালো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনটা 2025 ডিসেম্বরের অনেক আগেই করা সম্ভব বলে আমরা মনে করি। জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনে তাগিদ দেন অন্য রাজনৈতিক দলগুলো। শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নয়ন নেই। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর মোহাম্মদপুরে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদ পরিবারদের নিয়ে করা এক আয়োজনে তিনি একথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকেও অত্যন্ত মেপে মেপে পা ফেলতে হবে। যদি ভুল হয় তাহলে কিন্তু ইতিহাস যেমন দেশের ভেতর থেকে ক্ষমা করবে না, বাইরের শত্রুরাও কিন্তু আমাদের কাউকেও ক্ষমা করবে না। এবং এই ক্ষমা না করতে গিয়ে আমাদের স্বাধীনতা বিপন্ন হবে, আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে। ডিবিসি নিউজে শুরু হচ্ছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। আজ থেকে সম্প্রচার হবে এই আয়োজনের প্রথম পর্ব। তিন দেশে 5,000 কোটি টাকা পাচার করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। পাচারের টাকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতে আবাসন খাতে বিনিয়োগ করেছেন তিনি। এসব অর্থে নিজ নামে এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রয়েছে 578টি বাড়ি, অ্যাপার্টমেন্ট এবং ভিলা। অনুসন্ধানে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আদিত্য আরাফাতের প্রতিবেদনে দেখব বিস্তারিত। চট্টগ্রামের সারসন রোডের এই বিলাসবহুল বাড়িটি সাইফুজ্জামান চৌধুরী জাভেদের। চট্টগ্রামে তার এমন আরও দুটি বাড়ি রয়েছে, আর রাজধানীর গুলশানে রয়েছে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যে দুটির মোট আয়তন প্রায় 8,000 স্কয়ার ফিট। দেশে থাকা সাইফুজ্জামানের এসব সম্পদ যাতে বিক্রি বা হস্তান্তর করা না যায়, এজন্য আদালতের অনুমতিতে ক্রোক বা অবরুদ্ধ করে রেখেছে দুদক। দুদকের অনুসন্ধানের সবশেষ তথ্য বলছে, সাইফুজ্জামান চৌধুরী 2015 থেকে 2023 সাল পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে 5,000 কোটি টাকার বেশি পাচার করেছেন। এ সময় তিনি ভূমি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর দায়িত্বে ছিলেন। পাচারের অর্থে সাইফুজ্জামান 3 দেশে 578টি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও সম্পত্তি কিনেছেন। এর মধ্যে সাইফুজ্জামান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যে রয়েছে 341টি, আরব আমিরাতে 228টি ও যুক্তরাষ্ট্রে 9টি। এ হিসেবের বাইরে তার স্ত্রী রুকমিলা জামানের নামে যুক্তরাজ্যে রয়েছে 2টি বাড়ি। ভূমি নিবন্ধন অফিসের মাধ্যমে সাইফুজ্জামান এবং তার স্ত্রীর এসব সম্পদের সত্যতা পেয়েছে দুদক। স্ত্রী রুকমিলা জামান এবং মেয়ে জেবা জামানের নামেও কোম্পানি খুলেছেন তিনি। এছাড়া পারিবারিক মালিকানায় থাকা ব্যবসায়িক গ্রুপ আরামিটের নামেও খুলেছেন কোম্পানি। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, ক্ষমতার অপব্যবহার করে বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী সাইফুজ্জামান। যেই মেয়াদে তিনি মন্ত্রী ছিলেন সেই মেয়াদের ঘটনা, তাহলে তো এখানে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কাজটা পাচারটা হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই ধরনের দৃষ্টান্ত বৈশ্বিক মানদণ্ড খুবই খুবই বিরল বলে আমরা বলি। সীমাহীন লোভ, শত শত
সম্পদের মালিকানা, অ্যাপার্টমেন্ট, বিল্ডিং, বাড়িঘরের মালিকানা, গাড়ি বাড়ি, এটা খুবই দৃষ্টান্ত বিরল। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদকের মহাপরিচালক। অনুসন্ধান টিম এই বিষয়ে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করছেন এবং দালিলিক প্রমাণাদি সংগ্রহ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। দুদকের অনুসন্ধানের বিষয়ে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাইফুজ্জামান চৌধুরী জাভেদের পাচার করা অর্থ দেশে ফেরাতে এরই মধ্যে দুদকের কার্যক্রমে যুক্ত হয়েছে সিআইডি এবং এনবিআর। এই যৌথ অনুসন্ধান টিম পাচার করা অর্থ দেশে ফেরাতে তাদের আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে। প্রথম ধাপে সাইফুজ্জামান জাভেদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করার প্রস্তুতি রয়েছে দুদকের। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। তিন বন্ধু মূলত আইফোন কিনতেই রূপালী ব্যাংকের কেরানীগঞ্জের জিঞ্জিরা শাখায় ডাকাতির পরিকল্পনা করেছিলেন। পুলিশ বলছে পরিকল্পনার অংশ হিসেবে 1 মাস আগে থেকেই ডাকাতির জন্য আসামিরা ব্যাংকের ভেতরে ও আশেপাশে রেকিও করেন। এছাড়া ব্যাংকে জিম্মি হওয়া এক গ্রাহক জানিয়েছেন ডাকাতি চেষ্টার লোমহর্ষক কাহিনী। এদিকে ব্যাংকে ডাকাতি চেষ্টায় গ্রেপ্তার 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দিনে দুপুরে ব্যাংকে ঢুকে নাটকীয়ভাবে ডাকাতি চেষ্টার ঘটনায় বিস্মিত দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দারা। শুক্রবার সকালে চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার সামনে গিয়ে দেখা যায় নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। ওই জানালা দিয়ে দেখা যায় যে ওরা সবাইকে হাঁটু গেড়ে বসাইয়া মানে পিস্তল ঠেকাই রাখছে একজন, আর একজন চেয়ারের উপরে দাঁড়াই আছে মানে সবাইকে নজরদারি করার জন্য। আমার বয়স আমি জীবনে দেই না, বেবিটা নেই, রূপালী ব্যাংকে ডাকাতি এই প্রথম দেখছি ডাকাতি। তাদের পরিবার জানায় কয়েকদিন আগে তারা আইফোন কেনার আবদার করেছিল, কিন্তু বয়স কম থাকায় তাদের তা দেয়া হয়নি। আমার বাচ্চা তো কোনো কারোর সাথে ঝগড়া বিবাদও করে নাই, মাদ্রাসায় পড়াশোনা করছে। নীরব ছেলে বলে 2-3 মাস ধরে আইছে। এই নীরবের ছেলেই সঙ্গ লোভ দেখায়া আর আফাত আর সিপাত ওরা দুজনে চলাফেরা করতো। হয়তো আমার ছেলে দুজনের বন্ধু হয়তো বলছে যে আমি একটা ফোন চাইছি, আইফোন, হয়তো ওই ছেলেটা শুনছে, হয়তো ছেলেটা দুর্বলতার সুযোগ নিয়ে লোভ টোপ দেখায় ওরা এই কাজটা করছে। জিম্মি দশা থেকে মুক্ত হওয়া 2 জন জানান ডাকাতরা ব্যাংকে ঢুকেই সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেছিল। সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে নষ্ট করে ফেলে। ঘটনার দিন রূপালী ব্যাংকে টাকা তুলতে যান স্থানীয় ঠিকাদার মোহাম্মদ বাবুল। তবে হঠাৎই 3 ডাকাত ব্যাংকে ঢুকে নিরাপত্তা রক্ষীদের মাথায় পিস্তল ধরেন। যদিও পুলিশ বলছে এটি ছিল খেলনা পিস্তল। এরপর জিম্মি করে রাখা হয় গ্রাহক সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের। অন্যান্যদের সাথে আটকা পড়েন বাবুলও। জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। ওরা একটাই বলছে যে টাকা যাবে সরকারের, জানজামে আপনি যদি কোনো রকম চালাকি করেন। তবে তো আতঙ্কের ভিতরে ছিল। অস্ত্র যেহেতু শুনি যে নকল, আগে যদি নকল জানলে তো আর এটা ভয় পাইতাম না। 2টা চাক্কু ছিল, 2টা চাক্কু, আর ওখানে উঠে একটা ওই এরা যে সিগারেট খাওয়ার ফালায় না, ওটার ভিতরে একটা মোবাইল ঢুকাইয়া একটা বানাইছে, ওই বোম সিস্টেম বানাইছে। যে ওই বোনে এটার ভিতরে নাম্বার আছে, ওই নাম্বারটা নিছে, যে এই নাম্বার আমরা কল দিলে এটা বাস্ট হয়ে যাবে। এদিন আটকা পড়েছিলেন ব্যাংকের এক পরিচ্ছন্নতা কর্মীও। বড় ডাকাতটা আমারে বলতেছে এদিকে আসেন। আমি গেলাম পরে কয় এখানে বসেন। তো বসেন, সবাই আমাদের বসা করে রাখছে। আমাদের কোনো ক্ষয়ক্ষতি করেনি। সবাই ফোন দিয়ে, আমার 2 ছেলে ফোন দিতেছে, আমার ভাই ফোন দিতেছে, না আমি তো ফোন তো ধরতে পারতাছি না, আমাকে ধরতে দেয় না ফোন। অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, অনেক আতঙ্ক, মানে বাসায় প্রকাশ করা যায় না। ডাকাতি চেষ্টার মামলায় আসামি করা হয়েছে 2 কিশোর আরাফাত ও সিফাত এবং নীরব নামের এক যুবককে। এর নেপথ্যে কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বলছে ডাকাতির জন্য 1 মাস আগে থেকে তারা প্রস্তুতি নিচ্ছিল। তাদের বয়স 16, একজনের বয়স 22। এটা আনুমানিক 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তারা বিভিন্ন জায়গায় বসেছে, এই বিষয়ে কথা বলেছে। আইফোনের বিষয়টা সত্যতা পাওয়া গেছে, এখন মামলা হয়েছে। মামলায় আমরা তাদেরকে 7 দিনের রিমান্ড চাচ্ছি। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে আমরা বিস্তারিত জিজ্ঞাসা করে আরো আপডেট আপনাদেরকে জানাবো। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকেন 3 ডাকাত। কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে লুট করে অর্থ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে আত্মসমর্পণ করেন 3 জন। এদিন রাতে রূপালী ব্যাংকের এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ডাকাতির চেষ্টায় দায়ের করা মামলায় গ্রেপ্তার লিওন মোল্লা নীরবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত এই আদেশ দেয়। এ মামলার অন্য 2 কিশোর আসামি আরাফাত ও সিফাত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আবেদন করেছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। মোল্লা নীরব তার কাছ থেকেই 16 লক্ষ টাকা উদ্ধার হয় এবং তারা সেখানে যে পিস্তলগুলা প্লাস্টিকের পিস্তল ইউজ করলেও সেই পিস্তলগুলো দেখে বোঝার উপায় নেই এগুলা আপনার প্লাস্টিকের পিস্তল। এই ঘটনা কী উদ্দেশ্যে তারা ঘটালো এবং এর সঙ্গে কারা কারা জড়িত আছে এইসব তথ্য উদ্ঘাটনের জন্য লিওন মোল্লার 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে। বিজ্ঞ আদালত এই জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারের জামিন মঞ্জুর করেছে কলকাতার আদালত। শুক্রবার ব্যাংকশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত তার জামিন মঞ্জুর করে। পর্যাপ্ত প্রমাণের অভাবে 10 লাখ টাকার বিনিময়ে জামিন মঞ্জুর করেন বিচারক। 2.5 বছরেরও বেশি সময় ধরে কলকাতার ব্যাংকশাল আদালতে এই মামলা চলছিল। পিকে হালদার সহ মোট 6 জন বিচারাধীন অবস্থায় জেলবন্দী ছিলেন। এর আগে 5 জনের জামিন মঞ্জুর করে আদালত। 2022 সালে পশ্চিমবঙ্গের বৈদিক ভিলেজ থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। এরপর থেকে দেশটিতেই বন্দী ছিলেন পিকে হালদার। ব্যবসায়ীদের দাবি মেনে লিটারে 8 টাকা দাম বাড়ানোর 11 দিন পরও কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। 1 ও আধা লিটারের তেল নেই, 2 ও 5 লিটার কোথাও কোথাও মিললেও খুব কম আছে। তেলের সাথে চাল ও আটা কিনতে বাধ্য করার মতো অভিযোগও। এদিকে মৌসুমেও কেজিতে 3 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। কেজিতে বাড়তি 30 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগিতে। বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করতে গত 9 ডিসেম্বর প্রতি লিটার সয়াবিন তেলের দাম 175 টাকা নির্ধারণ করে সরকার। আমদানিকারকদের দাবি মেনে লিটারে 8 টাকা দাম বাড়ানোর 11 দিন পরও রাজধানীর বাজারে সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। নতুন করে দাম বাড়াইছে লিটারে 8 টাকা, বাড়ানোর পরও আমরা ঠিকমতো তেল পাচ্ছি না। খুচরা ব্যবসায়ীরা বলছেন 1 লিটার এবং আধা লিটার তেল মিলছে না বাজারে। 2 ও 5 লিটারের সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম আছে। তেলের সাথে চাল ও আটা কিনতে বাধ্য করার অভিযোগও। ওরা বলতেছে যে তেল নাই, অল্প আছে, অল্প অল্প নেন, আপাতত চলেন, এই বলে চলে যায়, আর কোনো কথা বলে না। তেল কিনতে গেলে দেখা গেছে ওদের অন্য যে প্রোডাক্টগুলা ওগুলো নিতে হয় বাধ্যতামূলক। এদিকে মৌসুমেও ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। মিনিগেট আর নাদিসের দাম মানে 1 বস্তায় 200-300 টাকা কিন্তু বাড়ে গেছে। আর 28 সালেও আনা বাড়ছে, আপনার দেখুন আমরা 2600-2700 টাকা, দেখুন 2900 টাকা। চাল বাজার আনতে গেলে চালের কোনো শর্ট নাই, পর্যাপ্ত পরিমাণ চাল বাজার সরবরাহ আছে, চালের দাম বেশি। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম। আজকের বাজারে কেজিতে 20 টাকা 25 টাকা দাম বাড়ছে ব্রয়লার। আর সোনালিতে আপনার সোনালি তুলে আগে 290 টাকা 300 টাকা, সোনালি আজকে বাজারে বিক্রি হচ্ছে 330 টাকা। নিত্যপণ্যের লাগামহীন দামে হিমশিম ক্রেতা। বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান তাদের। সাধারণ মানুষ যাতে আমরা দুবেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, সরকার জন্য সেই ব্যবস্থা করে, এটা আমার জোর দাবি। ওই ক্রাইসিসটা কোত্থেকে হচ্ছে, কারা এটা সিন্ডিকেট করতেছে, ওটা একটু খুঁজে বের করেন, তাহলে হবে ইনশাল্লাহ। রাজধানীর বাজারে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু এবং খাসির মাংস। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এবং সাপ্তাহিক ছুটিতে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন পর্যটকরা। অলিন্দ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড় আর অসংখ্য ঝিরি ঝর্ণার সমারোহ মুগ্ধ করছে পর্যটকদের। অনেকেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করে ভ্রমণের স্মৃতিকে ধরে রাখছেন। ব্যস্ততার জীবনে কুয়াশার চাদরে ঘেরা পাহাড়েই যেন প্রশান্তি। শীতের মৌসুমে সবুজ পাহাড়, নৈসর্গিক প্রকৃতি আর শীতল হাওয়া মাতাল করছে পর্যটকদের। পর্যটন মৌসুমে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটক বাড়তে শুরু করেছে বান্দরবানের নীলাচল, মেঘলা, নীলগিরি সহ বিভিন্ন স্পটে। অনেকে স্বচ্ছ লেকের পানিতে নেমে পড়েছেন নৌকা নিয়ে। পাহাড়ের মাঝখানে যে মেঘের ছোঁয়া খুব ভালো লাগে দেখতে। নীলগিরিতে গিয়েছিলাম, তারপরে চিম্বুক পাহাড়ে গিয়েছি, আর এখন হচ্ছে নীলাচল এসেছি। পরিবেশ আমার কাছে অনেক ভালোই লেগেছে আর খুবই এনজয় করছি আমরা। পরীক্ষা শেষে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছুটি। তাপমাত্রার পারদ ক্রমে নিচে নামছে। বন্ধ ভারতের পর্যটক ভিসাও। এমন পরিস্থিতিতে
বান্দরবানে ভ্রমণ পিপাসুদের আনাগোনা অন্যান্য বছরের তুলনায় বেশি। নীলাচলে বসার একটা খুব সুন্দর পরিবেশ আছে, কিছুটা পার্সোনাল সময় কাটানো যায়, পরিবারকে নিয়ে ছুটির দিনে একটু ভালো লাগে আর কি। গতকাল আসছি, আজকে এখানে আসলাম, আশা করি আরো কয়েক জায়গায় ঘুরবো। ভ্রমণ পিপাসুদের আগমনে জেলার হোটেল মোটেল রিসোর্টগুলো কানায় কানায় পূর্ণ। পর্যটকদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। যদিও জেলার থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা। ডিবিসি নিউজ ডেস্ক। হামজা চৌধুরী আশায় জাতীয় ফুটবল দল অনেক বেশি লাভবান হবে, এমনটাই জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এর মধ্য দিয়ে এই লেভেলের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা লাল সবুজের হয়ে খেলার জন্য আরও আগ্রহী হবে বলেও জানিয়েছেন তিনি। এরকম আরও কিছু ফুটবলার নিয়ে কাজ করছে বাফুফে। বাংলাদেশের হয়ে খেলার অফিসিয়াল অনুমতি পেয়েই লাল সবুজ পতাকাটা গায়ে জড়িয়েছেন। বাংলাদেশ হয়ে খেলতে কতটা উদ্গ্রীব এই লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী, সেটাই ছবিতেই স্পষ্ট। তাকে পেয়ে বাংলাদেশ দলও হবে লাভবান। ডিফেন্সে শক্তিশালী হওয়ার পাশাপাশি আক্রমণেও বেশি মনোযোগ দিতে পারবে লাল সবুজের দল, এমনটাই মনে করেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। হামজা চৌধুরীকে নিয়ে আমার অনেক আশাবাদ আছে। প্রথমটা হলো যে আমাদের টিম আরেকটু শক্তিশালী হবে, বিশেষ করে হামজা চৌধুরী ডিফেন্সিভ প্লেয়ার, আমাদের ডিফেন্স ম্যানেজমেন্ট অর্গানাইজেশন হবে। বাট দেন ন্যাশনাল টিম তো 11 জন নিয়ে খেলতে হয়, তো 11 জন নিয়ে খেলার সাথে তো আমাদের অ্যাটাকিং সাইডও আমাদের শক্তিশালী করতে হবে, খালি ডিফেন্ড করলে তো চলবে না। এর মধ্য দিয়ে এই লেভেলের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা লাল সবুজের হয়ে খেলার জন্য আরও আগ্রহী হবে। এরকম আরও কিছু ফুটবলার খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই লেভেলে বাংলাদেশি অরিজিন প্লেয়ারদের যাত্রা শুরু হলো, যেটা হামজা নিজেও বলেছে তার একটা বক্তব্যতে। আমরা বিশ্বাস করি অনেক ট্যালেন্টেড প্লেয়ার্স আছে বাংলাদেশের মাটিতে, অনেক ট্যালেন্ট প্লেয়ার্স আছে ইটালিয়ান, বাংলাদেশি, ইটালিয়ান, ব্রিটিশ, ইটালিয়ান, জার্মান, কুড বি বাংলাদেশি, সাউথ আমেরিকান। তো সেরকম স্কিলফুল ট্যাক্টফুল প্লেয়ারদেরকে আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশের জার্সি পরে খেলার জন্য আর বাংলাদেশের পতাকা হাতে রাখার জন্য। হামজা কবে আসবেন বাংলাদেশে, কবে থেকে খেলবেন সেগুলো এখনো ঠিক না হলেও দ্রুতই হামজার সাথে বসার কথা বলছেন বাফুফের সভাপতি। যে ক্লাবের জন্য সে খেলে সেই ক্লাবের সাথেও আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে, যেটা ফুটবলের নর্মস এবং ফিফারও কিছু সেট গাইডলাইন্স সেটা ব্যাপারে আছে। মামলা রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।